নমস্কার সবাইকে। আজ আমি সুনামগঞ্জের হাছন রাজার বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। হাছন রাজা ছিলেন একজন প্রতাপশালী রাজা। সুনামগঞ্জের লক্ষণশ্রী গ্রামের পরিবারে জন্মগ্রহণ করে 21শে ডিসেম্বর 1854 খ্রিস্টাব্দে। তো আজ আমি আপনাদের সাথে হাছন রাজার বসতভিটা এবং তিনি কোথার জমিদার ছিলেন এবং তার জমিদারি কতটুকু অংশ ছিল সবই আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা আমার সাথে থাকবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। হাছন রাজার নাম আমরা বই, পুস্তক, গান, গল্প অনেক মাধ্যমেই আমরা শুনেছি, কিন্তু আমরা ওনার বসতভিটা সম্পর্কে, রাজত্ব সম্পর্কে আমরা কিছুই জানি না, বা ওনার পরিবার সম্পর্কে আমরা কিছুই অনেকে জানি না। আজ আমি আপনাদের মধ্যে সেগুলো তুলে ধরব। আমি এখন হাছন রাজার বাড়ির গেটের সামনে দাঁড়ানো। আমি ভিতরে প্রবেশ করব। তো আমি একটু ভিতরে প্রবেশ করি এবং প্রবেশ করার পরেই আমার হাতের ডান পাশে একটা টিকিট কাউন্টার, সেখান থেকে আমি একটি টিকিট ক্রয় করলাম। টিকিট ক্রয় মূল্য ছিল 30 টাকা। আমি ধীরে ধীরে বাড়ির ভিতরে যাচ্ছি এবং তার আগে বাড়ির ভিতরের আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো সামনেই একটা বড় উঠান দেখা যাচ্ছে এবং উঠানের পাশেই যে রাস্তা, যেটা মিউজিয়ামের দিকে গিয়েছে, তার হাতের ডান পাশে সুন্দরভাবে ফুলের একটা ফুল গাছ লাগানো এবং ঠিক হাতের বাম পাশে বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে। তো মিউজিয়ামে ঢোকার আগে তো বাড়ির চারদিকটা একটু ভালো করে একটু দেখি। এটা হয়তো ওনার কোনো বংশধরের বাড়ি হবে। যাই হোক, আমরা মিউজিয়ামের সামনে চলে আসলাম। হাছন রাজা মেমোরিয়াল মিউজিয়াম। এখানে হাছন রাজার ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে রয়েছে এবং অনেক জিনিসপত্র এখান থেকে তার ব্যবহৃত সিলেটে আরও একটা ওনার জাদুঘর রয়েছে, সেখানে অনেক কিছু নিয়ে যাওয়া হয়েছে। এখানেও রয়েছে অল্প সংখ্যক কিছু এবং বাকি সব কিছু এখান থেকে নিয়ে গিয়েছে। এই সেই হাছন রাজার বাড়ি। আমি ভিতরে প্রবেশ করব। তো চলুন ভিতরে যাই, দেখি কি আছে। তো ভিতরে যাওয়ার ঠিক হাতের ডান পাশে একটা ছবি দেখা যাচ্ছে, হাছন রাজার ছবি দেখা যাচ্ছে, সাদা কালো একটা ছবি, এবং হাতের ঠিক বাম পাশে আরো একটা ছবি রয়েছে। এই যে ছবিটা, এটাও হাছন রাজার নিজের ছবি। তো হাছন রাজার সম্পর্কে আর একটু বিস্তারিত বলি। হাছন রাজার পিতার নাম ছিল দেওয়ান আলী রেজা চৌধুরী
তিনি ছিলেন সুনামগঞ্জের লক্ষণশির গ্রামের একজন সম্ভ্রান্ত জমিদার। হাছন রাজার 4 জন ছেলে এবং 4 জন মেয়ের নথিভুক্ত রয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো হাছন রাজার ঢাল। যুদ্ধের সময় হয়তো এই ঢাল ব্যবহার করতেন তিনি, এবং ঢালের জুম করে দেখালে দেখা যায় ডালের মধ্যে অনেক সুন্দর সুন্দর নকশা কারুকার্য করা। আমি একটু ট্রাই করে দেখতেছি আসলে এটা কিসের। এটা আমার কাছে মনে হলো এটা হয়তো বা পিতল জাতীয় কিছু একটা হবে। এবং এখানে দেখা যাচ্ছে অনেক তার জীবনের লিখিত অনেক বই রয়েছে। ওনার জীবনের যে সমস্ত গল্প, গান যেগুলো লিখে গিয়েছে তার কিছু বই এখানে আমি দেখতে পাচ্ছি, এবং তার ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে রয়েছে। আসলে আমি সবগুলোর নাম জানি না, তবে আপনারা যদি জানান অবশ্যই কমেন্ট বক্সে একটু বলে যাবেন। তো এটা হলো হাছন রাজার নিজের হাতের তরবারি, যেটা দিয়ে হাছন রাজা তার রাজ্য সামলাতেন এবং হয়তোবা যুদ্ধ ক্ষেত্রে এই তরবারি ব্যবহার করতেন। আর এটা ছিল হাছন রাজার সেই জমিদারি পোশাক, রাজার পোশাক, যেটা পরে হাছন রাজা তার রাজ্যে ঘুরে বেড়াতো এবং প্রজাদের সাথে এই পোশাকের মাধ্যমে হয়তোবা সাক্ষাৎ করতেন। পরে সেই পোশাকটা আজও রয়ে গিয়েছে, কিন্তু সেই রাজা এখন আর পৃথিবীতে নেই। এবং এটা ছিল হাছন রাজার পায়ের সেই জুতো। এটা জুতো না, এটার আর একটা নাম রয়েছে, আসলে নামটা আসলে ঠিক বোঝা যাচ্ছে না। আর এই পাশে একটা তালা দেখা যাচ্ছে, সেই পুরাতন যুগের তালা। আর এই পাশে একটা গ্লাস দেখা যাচ্ছে, যেটা উনি পানি পান করতেন। আর এখানে হাছন রাজার পুত্রদের একটা ছোট একটা তালিকা রয়েছে এবং ছবি সহই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওবায়দুর রেজা চৌধুরী, জোয়াহের রাজা চৌধুরী, দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী, দেওয়ান তৈমুর রাজা চৌধুরী, দেওয়ান আমান রাজা চৌধুরী। এগুলো হলো হাছন রাজার পৌত্রদের কয়েকজন, এনারা হলো হাছন রাজার বংশধর। আর এই পাশে আরো একটা ছবি দেখা যাচ্ছে, তো ইনি হলেন দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী। এখানে পাকিস্তানি আমলের একটা এটা কি সার্টিফিকেট দেখা যাচ্ছে। আসলে এই সার্টিফিকেট আসলে কিসের সেটা সঠিক বলতে পারবো না, তবে এটা পাকিস্তান আমলের যে সার্টিফিকেট ছিল সেটা আসলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং লেখাও আছে এখানে। পাকিস্তান আমলের কথা উল্লেখিত রয়েছে। হাছন রাজার উল্লেখযোগ্য কয়েকটি গান এখানে ইংরেজি সহ বাংলায় অনুবাদ এবং বাংলা সহ ইংরেজি অনুবাদ রয়েছে। উপরে বাংলায় লিপিবদ্ধ এবং নিচে তার ইংলিশ করা রয়েছে অনুবাদ। তো এখানে মোট 7-8টি গানের গান রয়েছে বাংলা এবং ইংলিশ অনুবাদ সহ। তো আসলে গানগুলো আপনাদের আসলে পরে শোনানো সম্ভব না, তো অনেক বড় বড় এক একটা গান। তো আপনারা প্রয়োজন হলে পজ করে গানগুলো দেখে নিতে পারেন।
স্মৃতি হিসেবে রাখছে। আর এর যে বংশধররা যারা আছে তারা কোথায় কোথায় আছে? দেশের বাইরেও আছে অনেকজন, দেশে আছে অনেকজন। দেশে আছে, ঢাকা আছে, সিলেট আছে, দেশের বাইরেও আছে। ওনার তো বিশাল রাজত্ব ছিল মনে হয়। এখনো তো আছে, এখনো আছে। এখনো ওনার মতো সম্পদশালী সুনামগঞ্জ আর কেউ হয় নাই। এর পৈতৃক সূত্রে সব মানে ওনার বংশধররা সব ভোগ করতেছে। ওনার তো বিশাল বংশ দেখলাম। ভালো, একদম নীরব একটা পরিবেশ। এখানে কর্মরত দুজন কথা বলতেছে এবং পাশে উঠানের মধ্যে একটা যে দোলনা, সেই দোলনার মধ্যে দুটো বাচ্চা দেখতেছি খেলা করতেছে। এরা হয়তোবা এই বংশের হয়তোবা কোনো লোকজন হবে বা বংশধর হবে। বাড়িটা একদম নীরব, কোনো লোকজন নেই, শুধু নিরাপত্তা কর্মী আর এনাদের বংশধর হয়তোবা কিছু লোক আছে। এর বাইরে এখানে হয়তোবা পর্যটক কিছু আসে, এর বাইরে আর কোনো লোক দেখতে পাচ্ছি না। সম্পর্কে আমি তো বই পুস্তকে তো অনেক কিছু পড়ছি, বুঝছেন। মূলত হচ্ছে আমরা একটু ওনার সম্পর্কে একটু জানতে চাইছিলাম যে আসলে ওনার সম্পর্কে যদি একটু বলতেন। না, ওখানে দেখে আসছি সবই লেখা তো দেখলাম যে কি কি ওনার মানে আছে, বাট মানে ওনার সম্পর্কে বা ওনার যে বর্তমানে যারা আছে ওনার সম্পর্কে, ওনাদের সম্পর্কে একটু যদি কিছু বলতেন আর কি। এই বংশধর যারা আছে কি সবাই কি জীবিত আছে? সবাই জীবিত নাই এখন, আপনার চতুর্থ বংশধর। এই যে চতুর্থ বংশধর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহাজ দেওয়াল জয়নুল জাকির। এই সম্পূর্ণ মানে এই বাউন্ডারি তো মনে হয় শেষ সীমানা, তো আমি তো মনে হয় আমি তো বুঝতে পারতেছি না যে কতটা ওনার সীমানা। 4.5 একর জায়গা বর্তমানে, আর যে জায়গা ছিল সব মানে আর জায়গা তো ওনার ওই যে আপনার সরকার নিয়ে নিছে কিছু, সরকার বাজেয়াপ্ত করছে কিছু। আচ্ছা, ওনারা দান করছে, দান করছে, ওনার ছেলে দান করছে, নাতিরা দান করছে। বিশাল মানে মনের অধিকারী তারা। উনি টোটালি মনে করেন তাহলে তো মোটামুটি আপনার সুনামগঞ্জের মধ্যে শাসক ছিল। উনি আপনার 5,03,360 বিঘা জমি। 5,03,360 বিঘা। ওরে বাবা, বিশাল জমিদারির রাজত্ব ছিল তার। আপনার এখান থেকে সিলেট টিলাগড় পর্যন্ত ওনার সম্পত্তি। টিলাগড় পর্যন্ত সিলেট। বাবা, যে ওনারা একটা মিউজিয়াম আছে সিলেট দিনদাবাজারে, আপনার পানশিল্লো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই জায়গাটা মিউজিয়াম আছে। আচ্ছা আচ্ছা, ওই পাশে দেখলাম যে জৈন্তার একটা রাজবাড়ি দেখলাম। এখানে গানগুলো বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ দেখা যাচ্ছে। এই হাছন রাজার ছবি, ইনি ছিলেন সেই প্রতাপশালী রাজা। উনি শুধু রাজা ছিলেন না, উনি একজন কবি ছিলেন, সাথে উনি একজন চিকিৎসকও ছিলেন, কারণ ওনার একটা চিকিৎসার বইও রয়েছে, হাছন রাজা হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্র। তো উনি রাজা হয়ে ওনার চিকিৎসার দিকে ওনার বড় ছিল, মেধা ছিল এবং বিভিন্ন চিকিৎসার সম্পর্কে ওনার ব্যাপক ধারণা ছিল। সাথে ওনার গান এবং গল্প তো রয়েছেই। তাহলে আপনি আপনারা চিন্তা করুন যে একজন রাজা হয়ে ওনার কত দক্ষতা ছিল। সব থেকে বড় কথা হলো উনি একদম সাধারণ মানুষের মতো, সাধারণ গরিব মানুষের মতো জীবনযাপন করে গিয়েছেন। এটাই হলো ওনার সব থেকে বড় জীবনের অর্জন। তবে আমি যে আপনাকে একটা জমিদারের পোশাক দেখিয়েছিলাম, এই সেই হাছন রাজার গায়ে সেই জমিদার পোশাক।
এটা তার কবরস্থান। এটা হাছন রাজার কবরের একটা জায়গা। হাছন রাজার তৃতীয় পুত্র দেওয়ান একলিনুর রাজা চৌধুরী, হাছন রাজার দ্বিতীয় পুত্র দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী, এই পাশে দেখা যাচ্ছে পুত্রের চোখে হাছন রাজার সাধারণ একটি মুহূর্ত, আর এখানে হাছন রাজার কবরস্থান, যেখানে হাছন রাজাকে কবর দেওয়া হয়েছিল সেই জায়গাটা এখানে আসলে একটা ছবি রয়েছে, সুন্দর একটা ছবি। আসলে সাদামাটা একটা ছবি দেখা যাচ্ছে। এই মানুষটাও যেমন সাদামাটা ছিল, তার কবরস্থানও ঠিক সাদামাটা একটা কবরস্থান। হাছন রাজার জ্যেষ্ঠ পুত্র গনিউর রাজা চৌধুরী। তো একে একে ওনাদের 3 পুত্রের ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে একটা কবিতা দেখা যাচ্ছে, এই পাশে আরো একটা ছন্দ দেখা যাচ্ছে, আপনারা একটু পড়ে নেবেন। আর এই পাশে আর একটা ছবি দেখা যাচ্ছে, এটা হলো হাছন রাজার বোনের ছবি। দেখুন একটা রাজকীয় ভাব রয়েছে ছবিটার মধ্যে। সাহিফা বানু। হাছন রাজার পিতৃস্থান মুঘল আলমীয় দেওয়াল স্থাপনা রামপাশা বিশ্বনাথ সিলেট। আসলে এই জায়গাটা আসলে হাছন রাজাদেরই ছিল। সেই স্থাপনা এখনো আছে কিনা আমি জানি না, তবে কালক্রমে এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মরমী কবি দেওয়ান হাছন রাজার বংশের তালিকা। এটা হলো হাছন রাজার ব্যবহৃত হারমোনিয়াম ছিল, হয়তো বা আমি আসলে সঠিক জানি না, কারণ এখানে কোনো কিছু লিপিবদ্ধ নেই বা এখানে বিস্তারিত কিছু লেখা নেই। এখানে জাস্ট একটা হারমোনিয়াম দেখতে পেলাম। তো যেহেতু ওনার মিউজিয়ামে এই হারমোনিয়ামটা রাখা, সেক্ষেত্রে আমি মনে করতেই পারি এটা তার ব্যবহৃত হারমোনিয়াম ছিলেন, যেহেতু উনি একজন শিল্পী ছিলেন। তো ওনার মিউজিয়ামের মধ্যে যেহেতু হারমোনিয়াম রয়েছে, তাহলে এটা ওনারই হবে। এখানে একটা ঢোল দেখতে পাচ্ছি, আসলে এটা 100 বছর পুরনো ঢোল। আসলে বুঝলাম না, এখানে একটার একটা দেখতে পাচ্ছি। এই একতারা বাজি হয়তো হাছন রাজা গান করতেন, কারণ উনি সঙ্গীত শিল্পী ছিলেন এবং সঙ্গীত প্রেমিক ছিলেন। এটা কি সঠিকভাবে বলতে পারবো না, তবে এটা অনেক কারুকার্যময় একটা বাক্স মনে হচ্ছে। তবে এটার মধ্যে কি রাখতো, স্বর্ণ অলংকার রাখতো কিনা সেটা আমি জানি না। এটা কি আসলে সেটাও আমি জানি না। তবে যাই হোক, যেহেতু রাজরাজাদের জিনিসপত্র, এগুলো আসলে সব যে আমি জানবো এমন কোনো কথা নেই। আপনারা যদি জানেন, আপনারা একটু বিস্তারিত একটু বলবেন। 1854 সালে উনি জন্মগ্রহণ করেন এবং 1922 খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেন। এটা ছিল বাঁশি, হয়তো এই বাঁশি কোনো এক সময় হাছন রাজা বাজাতেন। আসলে আমি শিওর না, তবে যেহেতু ওনার মিউজিয়ামের মধ্যে এটা রাখা, সেক্ষেত্রে আমি মনে করলাম হয়তো এই বাঁশি ওনার প্রিয় ছিল। এখানে একটা কলস দেখতে পাচ্ছি, এটা হাছন রাজার স্ত্রীর ব্যবহৃত কলস। আমি একটু স্পর্শ করলাম। যাই হোক,
যেহেতু এটা উন্মুক্ত জায়গা রয়েছে তাই একটু স্পর্শ করে দেখলাম। সেই জমিদার বংশের কলস এটা, যা হাছন রাজার স্ত্রী ব্যবহার করেছেন। এখানে একটা হুক্কা দেখতে পাচ্ছি। উনি যেহেতু রাজা ছিলেন, উনি হুক্কা সেবন করতেন, এটা স্বাভাবিক। কারণ প্রাচীন রাজরাজারা, আগের দিনের রাজারা ওনারা হুক্কা তামাক সেবন করতেন। এটা একটা হুক্কা। জমিদারির স্টাইল। আর এই পাশে একটা পানির একটা পাত্র দেখতে পাচ্ছি, এটা পানির পাত্র হয়তোবা। বাড়িঘর ওইগুলাও উনি করেন না, তাহলে ওইগুলাও উনি ওনার নাতির ছেলেরা এখন যারা আছে ওরা ওইগুলো করে। মানে উনি কি করছেন? উনি মাটির ঘরে থাকতেন। মাটির ঘর কি এখন আছে? না, মাটির ঘরে একদম মাটির সাথে মিশে গেছে। এটা আপনার বেঁধে গেছে, বেঁধে যাওয়ার পরে যে আপনি ভিতরে ঢুকছিলেন। হ্যাঁ, ভিতরে দেখে এসছি ওই পাশে। পরে যে এই যে পুকুরের ঠিক অপর সাইডে যে একটা ঘর, আর আটচালা একটা ঘর। এটা আটচালা নেই, এখন 6 চালা। আমি এখন ওনার মূল বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। দেখি মূল বাড়ির ভিতরে কি রয়েছে, কোথায় উনি বসত ভিটা করেছিলেন, কোথায় সেই আটচালা টিনের ঘর। আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এবং যেখানে বাচ্চা দেখতে পাচ্ছেন, এখানেই ছিল সেই হাছন রাজার সেই আটচালা টিনের ঘর, যেখানে হাছন রাজা আটচালা টিনের ঘরে বসবাস করতেন। এই টিনের ঘর নিয়েও, আটচালা টিনের ঘর নিয়েও তার গান রয়েছে বাংলা সংস্কৃতিতে, তা আমরা অনেকেই জানি। আর এই যে পিছনে খেলাধুলা করতেছে, এরা বাড়ির আশেপাশের এই রাজবংশের হয়তো কোনো লোকজন হয়তো বা হতে পারে। তো এই সেই আটচালা টিনের ঘর। আমি একটু ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি, তবে গেটে তালা দেওয়া, ভিতরে প্রবেশ নিষেধ। তারপরও আমি বাহির থেকে যতটুকু বাড়ি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই সেই আটচালা টিনের ঘর। এখন আর সেই আটচালা টিনের ঘর নেই, এখন এখানে 4 চালা টিনের ঘর আছে, বাট সেই আটচালা টিনের ঘরটা নেই। আসলে মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার জীবনের সাথে জড়িত থাকা অনেক স্মৃতি, অনেক জিনিস নষ্ট হয়ে যায়। তারই একটা প্রমাণ হলো এটা। হাছন রাজা যে ঘরে থাকতেন সেই ঘরের আটচালা টিনের ঘরটা, তারপরে সেই মাটির দেয়াল এখন আর নেই। তবে সেই আটচালা টিনের ঘরের জায়গায় এখন 4 চালা টিনের ঘর রয়েছে। এটা হলো সেই আটচালা টিনের ঘরের বাড়ির পিছনের দিকটা। আর এই যে সান বাঁধানো পুকুরটা দেখতে পাচ্ছেন, হয়তো এই পুকুর পাড়ে হাছন রাজা কোনো এক সময় বসতেন। বসে এই যে পরিবেশ, এই পরিবেশটা হয়তো বা তিনি দেখতেন। এবং এই পুষ্করিণীর আশেপাশটাতে এত পরিমাণে এখন ঝাড় জঙ্গল হয়ে গিয়েছে, আসলে সাপ খুব ভয়ে থাকে। আর বিশেষ করে এই জায়গাটা কোনো এক সময় এত পরিমাণে লোকজন ছিল রাজার বাড়িতে, এত জনগণ হতো। এখন এখানে তেমন কোনো লোকজন দেখতেই পাচ্ছি না, আসলে কালক্রমে সব হারিয়ে গিয়েছে। আর এই আটচালা টিনের ঘরটা এখন বর্তমানে 4 চালা। এই যে পিছনের যে পুষ্করিণীটা, হাছন রাজার যে পুষ্করিণীটা ছিল, সেই পুষ্করিণীটাতে এখন বর্তমানে কচুরিপানায় পরিপূর্ণ। দেখুন কি পরিমাণে কচুরিপানা, সংস্কারের অভাবে কি অবস্থা। না ভাই, দেখার মতো আসলে একজন রাজার তার বাড়ি ঘরের এখন বর্তমান অবস্থা দেখুন। এটা ভাবা যায় যে একজন প্রতাপশালী রাজা ছিলেন হাছন রাজা, তার বাড়ি ঘরের কি অবস্থা। লেখা ছিল আটচালা মাটির ঘরে, মানে হাছন রাজা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মূলত হয়েছে গিয়া উনি একদম সাদা মাটা একটা জীবনযাপন করছে। এত বড় রাজত্বের মালিক হইয়াও
উনি টোটালি একদম সাদা মাটা জীবনযাপন করছে সাধারণ মানুষের মতো। আসলে এটা আসলে ভাবা যায় না, ওই সময় মানুষের যে শোষণ নিপীড়ন ছিল, তখনকার যুগের মানুষ হইয়া তখন রাজরাজা হইয়া যে উনি যে এরকম সাদা মানে মাটির ঘরে যে বসবাস করছে, আসলে এটাকে তো আসলে ভাবা যায় না। কত বড় মনের মানুষ ছিলেন উনি। বলে রে, হ্যাঁ, ঘর বাড়ি ভালো না আমার। না, আসলে মূলত এসে গিয়ে কি উনি যে ঘরটায় বসবাস করতেন, আসলে ওই ঘরটা যদি সংরক্ষণ করতে পারতেন আপনারা, তাহলে আসলে হয়তো বা 103 বছর না, আসলে ওটা আসলে তখন আসলে মানুষজন যারা ছিল তারা যদি একটু উদ্যোগ নিত যে না, যেহেতু রাজা বা ওনার যে পরবর্তী যারা প্রজন্ম ছিল তারা যদি কোনোভাবে যদি সংরক্ষণ করতো, মানুষে আসলে খুব খুশি হতো যে এই বছর ধরে মানে ভিটার মধ্যে সে থাইকে গেছে, যে সে কতটা সাধারণ জীবনযাপন করে গেছে। ঠিক আছে, এইটা আসলে মূলত তাহলে বুঝতে পারতো। এটা হলো হাছন রাজার ধানের গোয়াল। এখানে যেহেতু জমিদার ছিলেন, সেটা স্বাভাবিক। এই ঘরের মধ্যে তিনি কাছারি ঘর, এই ঘরের মধ্যে তিনি তার যে ফসল ছিল, সে যে ফসলটা পেত সেই ফসলটা এই ঘরের মধ্যে রেখে দিত। এটা ছিল সেই ধানের গোয়ালা ঘর, কাছারি। দেখুন সেই কাছারি আজ কি অবস্থা, ভঙ্গুর পর্যায়ে, কোথাও থেকে ভেঙে গিয়েছে। এই ঘরের মধ্যে হয়তোবা কেউ বসবাস করে, তারই হয়তোবা বংশধরেরা বসবাস করে দেখা যাচ্ছে। ভিতরে লোকজন আছে, বা এখানের পরিবেশটা দেখলে মনে হয় যে এই ঘরে কোনো লোকজন বসবাস করে। তো এটা হচ্ছে বাড়ির সেই বাউন্ডারিটা আপনাদের একটু দেখাচ্ছি। এই সেই বাউন্ডারি। তাহলে চিন্তা করুন, সেই সুনামগঞ্জ থেকে সিলেট টিলাগড় পর্যন্ত তার রাজত্ব ছিল। প্রায় আমার যতটা জানা, এখান থেকে প্রায় 120 কিলো, 120 থেকে 130 কিলো হবে। আর আরও তো রয়েছে, টোটাল আমার জানা মতে প্রায় 500 একর জায়গার উপরে ওনার রাজত্ব ছিল। 500 একর না, 500 বিঘার উপরে রাজত্ব ছিল। তবে সেই রাজত্ব কিছু সরকার বাজেয়াপ্ত করেছে এবং কিছু দান করে অবশিষ্ট যতটুকু আছে ততটুকু ওনার বংশধররা এখন ভোগ দখল করছে আর কি। মানে বংশ পরাক্রমে তারা এই জমিগুলো পেয়েছে। এই আর কি, আপনাদের সাথে বিশেষ এতটুকুই শেয়ার করার ছিল। তো যাই হোক, যদি ভালো লাগে, আর আমার কথার মধ্যে জানি না কোনো ভুল ত্রুটি আছে কিনা, তবে আমি যতটুকু জানতে পেরেছি তার মধ্য থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, সুরমা নদী, ঠিক হাছন রাজার ঠিক বাড়ির সামনের এই নদীটা সুরমা নদী। এই সুরমা নদীকে ঘিরে হাছন রাজার অনেক গল্প কবিতা রয়েছে। তো যাই হোক, কোনো এক সময় এই নদীতে করে হয়তোবা হাছন রাজা তার রাজ্য ঘুরতে বের হতেন। সেই নদী রয়েছে, কিন্তু হাছন রাজা এখন আর আমাদের মাঝে নেই। তো আর কিছু দেখানোর নেই। সবাই ভালো থাকবেন, অনেক সবাইকে অনেক ধন্যবাদ।